নমস্কার, মুখোমুখি অনুষ্ঠানে আপনাদের সঙ্গে রয়েছে আপনাদের শান্তম চক্রবর্তী। আর হাই নিউজের এই অনুষ্ঠানে, এই মুখোমুখি অনুষ্ঠানে প্রত্যেক রোববার আপনারা সন্ধ্যেবেলায় 7টার সময় দেখতে পান টেলিভিশনের পর্দায়, কিন্তু ইউটিউবে কিংবা ফেসবুকে আপনারা পরবর্তীকালেও দেখতে পান। আর এই অনুষ্ঠানে বিভিন্ন মানুষের সঙ্গে আমরা তাদের মতামত নিই এবং বিভিন্ন ক্ষেত্রের বিভিন্ন মানুষদের সঙ্গে সাম্প্রতিক কোনো বিষয় নিয়ে মতামত নিই এবং তাদের সঙ্গে সেই সব বিষয়গুলো নিয়ে আলোচনা করি। এই মুহূর্তে এটা হচ্ছে মাসের প্রথম রবিবার, বলা ভালো 2025-এর প্রথম রবিবার। আর এই 2025-এর প্রথম রবিবারে এই মুহূর্তে কিন্তু সত্যি সত্যি একটা বেশ চিন্তার বিষয় শুরু হয়ে গিয়েছে। 2024 থেকেই শুরু হয়ে গিয়েছে। অগস্ট মাসের 5 তারিখে যে পরিস্থিতি তৈরি হয়েছিল আমাদের প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে, সেই পরিস্থিতিটা কিন্তু একদিনে তৈরি হয়নি। সেটা তার দীর্ঘদিন আগে থেকে তৈরি হয়ে আসছিল। কোটা সিস্টেমের বিরুদ্ধে ছাত্রদের আন্দোলন, সেই ছাত্রদের আন্দোলনটা হঠাৎ করে হাইজ্যাক করে নিয়ে চলে গেলেন কেউ বা কারা, এবং তারপর সেই আন্দোলনটি পরিণত হয়ে গেল এমন একটি আন্দোলনে, যে আন্দোলনের ফলশ্রুতিতে শেখ হাসিনা, যিনি তৎকালীন প্রধানমন্ত্রী, তাকে দেশ ছেড়ে বেরিয়ে যেতে বাধ্য হতে হলো। এই মুহূর্তে তিনি ভারতে রয়েছেন। বাংলাদেশের তরফ থেকে ইতিমধ্যে একটি নোট দিয়ে একটি বার্তা পাঠানো হয়েছে যে শেখ হাসিনাকে তাদের দেশে ফেরত পাঠানো হোক। ভারত এখনো পর্যন্ত সেই বিষয়ে কিছু জানিয়েছে বলে জানা নেই, কিন্তু ভারতের যিনি বিদেশ সচিব, তিনি ইতিমধ্যেই একবার ঢাকা ভিজিট করে এসেছেন, ঢাকায় ঘুরে এসেছেন, এবং পারস্পরিক যে সম্পর্ক, সেই সম্পর্ক যাতে সৌহার্দ্যপূর্ণ এবং সৌভ্রাতৃত্বপূর্ণ থাকে, শান্তি বজায় থাকে যাতে, সেই বিষয়টি যেমন আলোচনা হয়েছে, এবং সেই সঙ্গে সঙ্গে বাণিজ্যিক বিষয়েও নানান আলোচনা হয়েছে বলে জানা যাচ্ছে। ইতিমধ্যে বিদেশ মন্ত্রকের মুখপাত্র তিনি জানিয়েছেন যে সম্প্রতি যে ঘটনাটি ঘটেছে, একেবারে সাম্প্রতিককালে যে ঘটনাটি ঘটেছে, সেটি হচ্ছে গত বৃহস্পতিবার চট্টগ্রামের আদালতে ইসকনের হিন্দু সন্ন্যাসী চিন্ময় কৃষ্ণ দাস, তাকে মানে প্রভু চিন্ময় কৃষ্ণ, তাকে তোলা হয়েছিল এবং তারপর তার জামিনের আবেদন করা হয়, কিন্তু তার আইনজীবীরা তার জামিন করাতে পারেননি। দেশের পক্ষে বিপজ্জনক এই আখ্যা দিয়ে তার জামিন নাকচ করে দিয়েছে চট্টগ্রাম আদালত। সুতরাং সেই জায়গা থেকে ভারত বার্তা দিয়েছে এবার যে যেন যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে এই অশান্ত সময়ে, হিন্দুদের উপর অত্যাচারের যে বিষয়টা, সেই বিষয়টা তো রয়েছে, তাতে চিন্তিত শুধুমাত্র ভারত নয়, গোটা বিশ্বই হয়তো এই মুহূর্তে চিন্তিত। কিন্তু এই যাদের গ্রেফতার করা হয়েছে তারা যাতে সুবিচার পান, সেই ব্যাপারটি যাতে নিশ্চিত করে মোহাম্মদ ইউনূসের তত্ত্বাবধায়ক সরকার, সেই বিষয়টির দিকে নজর রাখতে বার্তা দেওয়া হয়েছে ভারতের তরফ থেকে। কিন্তু শুধুমাত্র সেটুকুই কি? ভারতের মতো একটি শক্তিধর দেশ, ভারতের মতো এত বিপুল জনসংখ্যার একটি দেশ, 150 কোটির দেশ ভারতবর্ষ, এবং যেখানে ভারত বারবার দাবি করেছে বিশ্বগুরু হিসেবে নিজেকে, সেখানে ভারতের কি এবার অন্যরকম পদক্ষেপ করার কথা, বা করবে ভারত? নাকি বিদেশের যে পার্লামেন্টগুলোতে আলোচনায় উঠছে বাংলাদেশের এই পরিস্থিতি, সেখান থেকে কিছু বার্তা এবার আসবে বাংলাদেশের দিকে ভেসে? সেই বিষয়টা এই মুহূর্তে এখন চিন্তার বিষয় বছরের শুরুতে। আমরা এই বিষয়গুলো নিয়ে, এই গোটা সিচুয়েশনটা, গোটা পরিস্থিতিটা ঠিক কোন দিকে এগোতে যাচ্ছে বা এই মুহূর্তে কোথায় দাঁড়িয়ে আছে, সেটা নিয়ে আলোচনা করব আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অভিষেক কর্মকার আজকে আমাদের অতিথি। স্বাগত জানাই মুখোমুখিতে ডক্টর অভিষেক কর্মকার। ডক্টর কর্মকার, আমি একদম বছরের শুরুতেই শুভেচ্ছা জানিয়ে আপনাকে শুরু করছি আজকের মুখোমুখি। কিন্তু সত্যি সত্যি শুভ ইচ্ছা আমাদের প্রতিবেশী রাষ্ট্রের কি আছে? অন্তত সেখানকার যা পরিস্থিতি এই মুহূর্তে দেখতে পাওয়া যাচ্ছে, তারা তুরস্কের কাছ থেকে ট্যাঙ্ক কিনছে যুদ্ধ প্রস্তুতির জন্য, তারা পাকিস্তানের সঙ্গে হবনবিং বাড়াচ্ছে, পাকিস্তানের সঙ্গে তাদের ঘনিষ্ঠতা বাড়ছে। এই সমস্ত বিষয়গুলো মাথায় রেখে এবং সেখানকার যে সাম্প্রতিক গত 5 মাসের অশান্ত পরিস্থিতি, সবটা মাথায় রেখে মনে হচ্ছে কি যে তাঁরা শুভেচ্ছা বা শুভ ইচ্ছা জানানোর মতন পরিস্থিতিতে রয়েছেন মোহাম্মদ ইউনূসের সরকার বা বাংলাদেশের ভারত বিরোধী জিগির তোলা মানুষরা? সকলকে শুভেচ্ছা জানাই নববর্ষের, ইংরেজি নববর্ষের। আমি খুব স্পেসিফিক্যালি যে কথাটা বলতে চাই প্রথমেই, সেটা হচ্ছে এই যে 5 মাস 4 মাস 5 মাস মোহাম্মদ ইউনূসের যে সরকার, এই সরকার যে পরিস্থিতিতে বাংলাদেশে ক্ষমতায় এসেছিল এবং এই 4-5 মাসে তার যে আচরণ এবং তার যে গতি প্রকৃতি, সেটাকে বলতে বাধ্য হচ্ছে এটা হচ্ছে একটা আটার ফেলিওর।
তার কারণ হচ্ছে ডেমোক্রেটাইজেশনের যে পথ সমগ্র দক্ষিণ এশিয়ায় সেটা থমকে গেছে বাংলাদেশের জন্য। বাংলাদেশের এই পরিস্থিতির প্রভাব সমগ্র অঞ্চলকে, আমি রিজিয়নের কথা বলছি, জিওপলিটিক্যাল যদি আমরা ইম্পর্টেন্স দেখি বাংলাদেশের, তাহলে এর প্রভাব কিন্তু সমগ্র দক্ষিণ এশিয়ায় পড়বে। এবং এটার দায়ভার এই যে অন্তর্বর্তীকালীন যে সরকার, অস্থায়ী যে সরকার, এই ইউনূসের সরকারকে নিতে হবে। ইউনূস সরকারকে এটা বুঝতে হবে যে তারা তিন দিক ভারত বেষ্টিত। আজকে যে পরিস্থিতিতে তারা তিন দিক ভারত বেষ্টিত এবং যে জলপথের দিকটা আছে সেটাও ভারতের ছাড়া তাদের চলবে না। এখন সেই পরিস্থিতিতে তারা চায়নার দ্বারা পরিচালিত হচ্ছে, কিছুটা পাকিস্তান প্রীতি দেখাচ্ছেন। যে পরিস্থিতিতে যে ভারত বিরোধী যে আবহাওয়া তারা তৈরি করে ফেলেছেন অলরেডি তাদের দেশের রন্ধ্রে রন্ধ্রে, তার প্রত্যক্ষ প্রভাব এই যে দ্বিপাক্ষিক সম্পর্ক ভারতের সঙ্গে, সেই দ্বিপাক্ষিক সম্পর্কের ওপর পড়বে। এখন দেখতে গেলে এই এলাকায় দক্ষিণ এশিয়ায় ভারত হচ্ছে জায়ান্ট নেশন ইন টার্মস অফ ইকোনমিক প্রসপারিটি এবং মিলিটারি পাওয়ার। বাংলাদেশের মিলিটারি পাওয়ারের র্যাঙ্কিং হচ্ছে পৃথিবীতে 37তম, সেখানে ভারতের হচ্ছে 4th মিলিটারি পাওয়ার হচ্ছে ভারত পৃথিবীতে। তো সেখানে বাংলাদেশকে এটা বুঝতে হবে যে আগামী দিনে তারা যদি সুসম্পর্ক বজায় রাখতে চায়। আজকেই আমি একটা খবরে দেখছিলাম যে বাংলাদেশের যিনি সেনাপ্রধান জেনারেল জামান, তিনি পরিষ্কার ভাষায়, দ্বিধাহীন ভাষায় মোহাম্মদ ইউনূস সরকারকে বার্তা দিয়েছেন, একরকম বলা যেতে পারে যে ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখাটা বাংলাদেশের বাধ্যবাধকতা, ইটস আ কম্পালশন, এটা কম্পালশন। কেননা এই দুদিন আগেই ভারত আবার 20,000 রেলের টিকিট ছাপিয়ে পাঠিয়েছে। মানে তাদের এই পরিস্থিতি এসে দাঁড়িয়েছে, এক তো জিনিসপত্রের দাম বেড়ে গেছে, এই যে আন্তঃরাষ্ট্র যে বাণিজ্য তার উপর প্রভাব পড়েছে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ এখন যদি যুদ্ধের কথা ভাবে বা যদি তুরস্কের সঙ্গে যোগাযোগের কথা ভাবে, তাহলে এটা হবে সুইসাইডাল অ্যাটেম্প্ট। কেন বলছি? কারণ বাংলাদেশ আজকে দাঁড়িয়েই আছে ভারতের অর্থনৈতিক, রাজনৈতিক, সাংস্কৃতিক, সামাজিক সমস্ত দিক থেকে ভারতের উপর নির্ভরশীলতা তাদের রয়েছে। এই নির্ভরশীলতার জায়গায় দাঁড়িয়ে আমি জানি, আমি মানছি যে এটা একটা কমপ্লেক্স ইন্টারডিপেন্ডেন্ট ওয়ার্ল্ড, এখানে সব দেশ নিজস্ব মতো করে একটা তার স্বাতন্ত্র্য রয়েছে, কিন্তু তারপরেও তাকে মনে রাখতে হবে যে নেবারহুড ফার্স্ট, নেবারিং নেশনের সঙ্গে যদি তাও সেটা যদি ভারতের মতো শক্তিধর রাষ্ট্র হয়, যেটা আজকে পৃথিবীর 5th লার্জেস্ট ইকোনমি এবং 4th লার্জেস্ট মিলিটারি পাওয়ার, সেই দেশের সঙ্গে যার জিডিপি হচ্ছে বাংলাদেশের থেকে অনেক বেশি, সেই দেশের সঙ্গে যদি তাদের সুসম্পর্ক যদি বজায় রাখতে ব্যর্থ হয়, তাহলে সেটা দেশের ব্যর্থতা, জাতীয় ব্যর্থতা। এবং আজকে নানা রকম ভাবে এই যে তারা তাদের বিভিন্ন প্রাক্তন সেনাপ্রধানরা বলছেন কলকাতা দখল করব, কেউ বলছেন দিল্লি দখল করব, দিস ইজ মানে হিলেরিয়াস, হিউমারাস সমস্ত কমেন্ট তারা করছেন। কিন্তু তাদের বুঝতে হবে যে সুসম্পর্ক ভারতের সঙ্গে কেন তাদের বজায় রাখা দরকার। 1971 সালে যদি আমরা ফিরে যাই, তাহলে সেখান থেকে দেখতে হবে এই ভারত রাষ্ট্রের জন্য সেই সময় ভারতের 3,600-এর ওপর সেনাবাহিনী শহীদ হয়েছে এবং 9,885 জন সেনাবাহিনী, সরকারি রিপোর্ট হচ্ছে, যারা হচ্ছে যে আহত হয়েছে, উন্ডেড। তো এই ভারতের বলিদান বাংলাদেশকে স্বাধীন করার জন্য 1971 সালে পশ্চিম পাকিস্তানের যে অত্যাচার, পশ্চিম পাকিস্তানের যে আধিপত্য, সেখান থেকে পূর্ব পাকিস্তান, দ্যাট ইজ বাংলাদেশ আজকের দিনে, তাকে স্বাধীন করার জন্য ভারতের যে অবদান, ইন্দিরা গান্ধী সরকারের যে অবদান, সেটা ভুলে গেলে হবে না। তাজউদ্দিন আহমেদ যখন এডের জন্য এসেছিলেন বিভিন্ন রকম ভাবে, সেই সময় ইন্দিরা গান্ধী সরকার নিউ দিল্লিতে একই কথা বলেছিলেন যে আপনি একটা অন্তর্বর্তীকালীন সরকার তৈরি করুন, না হলে আমরা এড দিতে পারবো না, ইন টার্মস অফ মিলিটারি এড অর ইকোনমিক এড, হোয়াট এভার। এবং শেষ পর্যন্ত সেটা করার পরেই কিন্তু ভারত ঝাঁপিয়ে পড়েছিল। এটা মনে রাখতে হবে, এটা ভুলে গেলে হবে না, নিজের রুটকে ভুলে গেলে হবে না। কিন্তু বাংলাদেশের এই যে ইউনূস সরকার, তার রুটকে ভুলে যাচ্ছে, রুটকে অস্বীকার করছে। রুটকে অস্বীকার করলে তার অস্তিত্ব কিন্তু সমস্যা, মানে তার আগামী দিন কিন্তু সমস্যা সংকুল হতে চলেছে। এটা বাংলাদেশকে বুঝতে হবে। একদমই ঠিক। এই জায়গাটাতে, যে জায়গাটায় আপনি রুটের কথাটা বললেন ডক্টর কর্মকার, আমি ঠিক সেই জায়গাটা থেকে শুরু করতে চাইছি। যে এই যে 1971-এর মুক্তিযুদ্ধ যেটাকে বলা হয়, সেই মুক্তিযুদ্ধের সেনানী যারা, তাদের যারা উত্তরসূরি, তাদের ক্ষেত্রে কোটা সিস্টেম, আর সেই কোটা সিস্টেমের বিরুদ্ধেই মূলত আন্দোলনটা তৈরি হয়েছিল। অর্থাৎ সেই সময়কার, সেই মুক্তিযুদ্ধের সময়টাকে কিন্তু অস্বীকার করবার একটা প্রথা সেই সময় থেকেই শুরু হয়ে গিয়েছিল, যেটার একেবারে মানে বিস্ফোরক বহিঃপ্রকাশ আমরা দেখতে পেলাম 5ই অগস্ট। কিন্তু সেই জায়গাটা থেকে এই মুহূর্তে কোন জায়গায় এসে পৌঁছেছে? এই মুহূর্তে বাংলার জায়গায়, বাংলাদেশে বরং উর্দুর প্রচলন বেশি হতে চলেছে। বিভিন্ন সাইনবোর্ডগুলো কিন্তু সেই সাক্ষ্যই দিচ্ছে। 1, 2 নম্বর হচ্ছে সে দেশের যে জাতীয় সঙ্গীত, যা আমাদের কবিগুরুর লেখা, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা, সেটি বদলানোরও একটা প্রস্তাব ইতিমধ্যেই আনা হয়েছে। 3, এটা গেল 2 নম্বর। 3 নম্বর হচ্ছে
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামটা কোনোভাবে যদি মুছে দেওয়া যায়, সেই চেষ্টাটাও কিন্তু ইতিমধ্যেই শুরু হয়ে গিয়েছে। এবং 2025-এর যে নতুন শিক্ষাবর্ষ, সেই শিক্ষাবর্ষ থেকে সমস্ত স্কুল পাঠ্য বইগুলোতে বঙ্গবন্ধু মুজিবুর রহমান ওই দেশের স্বাধীনতা ঘোষণা করেছিলেন এবং তারপর গ্রেপ্তার করা হয়েছিল তাকে, ওই পার্টটাকে ওমিট করে দেওয়া হচ্ছে এবং সেখানে ঢুকিয়ে দেওয়া হচ্ছে তৎকালীন সেনাপ্রধান জিয়াউর রহমানের নাম। সুতরাং এক্ষেত্রে প্রকাশ্য মানে পরিষ্কার যে বিএনপির একটা এক্ষেত্রে মদত রয়েছে। আদতে এই আওয়ামী লীগকে বের করে দেওয়া, বিএনপিকে আনা, এটা তো একটা প্রসেস, এটা তো একটা নির্বাচনী প্রক্রিয়ার মধ্যে দিয়ে হতে পারতো, কিন্তু সেটা এই তত্ত্বাবধায়ক সরকারের আমলে চুপি চুপি করে ফেলবার কোনো প্রয়োজন ছিল কি? সেটা অস্বাস্থ্যকর আরো বেশি হচ্ছে না? হ্যাঁ, আমি যে কারণে সুইসাইডাল অ্যাটেম্পটটা বললাম তার কারণ হচ্ছে, দেখুন আরেকটু যদি আমরা পিছনে ফিরে যাই, আপনি ঠিক যে কথাগুলো বললেন রুটের কথা, আপনি দেখুন প্রথম তারা যে সমস্যাটা পাকিয়েছিল, বঙ্গবন্ধু মুজিবুর রহমান তার সংবিধানের প্রস্তাবনায় পরিষ্কার যে আদর্শগুলো রেখেছিলেন তার মধ্যে 4টে আদর্শের উপর ওদের সংবিধানের প্রস্তাবনা ছিল। এক হচ্ছে ন্যাশনালিজম, জাতীয়তাবাদ, সমাজতন্ত্র, গণতন্ত্র এবং সেকুলারিজম, যেটা খুব অল্প দিনের মধ্যেই যখনই জিয়াউর রহমান এলেন, প্রথম তো তারা রং ট্র্যাকে প্রথমেই হাঁটলেন কখন না, যখন তারা 1975 সালে 15ই আগস্ট যখন আমাদের বঙ্গবন্ধু মুজিবুর রহমানকে হত্যা করলেন সপরিবারে 17 জনকে একই সঙ্গে, এবং তার কিছুদিনের মধ্যেই মুজিবেরা যখনই শেষ হলো 1975-এর পরেই প্রথম জামাতুল ইসলাম, যে জামাতের ওপর মুজিব গভর্নমেন্ট, বঙ্গবন্ধু গভর্নমেন্ট ব্যান লাগিয়ে রেখেছিল, স্যাংশন লাগিয়ে রেখেছিল, সেই ব্যান তুলে দেওয়া হলো জিয়াউর রহমানের সময়, এবং তিনি খুব অল্প দিনের মধ্যে সেখানকার কনস্টিটিউশনে ওই সেকুলার টার্মটাকে সরিয়ে দিয়ে তিনি ইন দ্য নেম অফ আল্লাহ করে দিলেন। এবং তারপরে মোহাম্মদ এরশাদের সময় 1981 এবং তারপরে 1989-এর মধ্যে ইসলামকে একদম মানে সেকুলার ফেব্রিককে সরিয়ে দিয়ে ইসলামকে একদম রাষ্ট্রীয় ধর্মের মর্যাদা দিয়ে দেওয়া। এই যে পরিস্থিতি বাংলাদেশে ব্যাক টু ব্যাক হলো, এইটাতেই তো ওখানকার যে ডেমোক্রেটিক ফেব্রিক, যে সেকুলার যে ফেব্রিক, সেটা দ্বিধাগ্রস্ত হয়ে গেল, সেটা সমস্যায় পড়ে গেল। এটা গেল প্রথম। এরপরে আমি আসি, আপনি যে বলছেন যে এই যে মুছে ফেলা, ইতিহাস মুছে ফেলার যে প্রক্রিয়া, সেই মুছে ফেলার প্রক্রিয়া কি এত সহজ হবে? কোনোদিন হবে না। ওখানে এই জাতীয় সঙ্গীত থেকে শুরু করে আপনি যে কথাগুলো বললেন যে একদম পাঠ্যপুস্তক থেকে আওয়ামী লীগের গুরুত্বকে কমিয়ে দেওয়া, আপনি ভাবুন তো সেই সময় যারা, যে জামাত যখন মুক্তি সংগ্রাম চলছে 1969, 70, 71, আমি সেই সময়কার কথা বলছি, একদম 1952 থেকে যদি নাও ধরি, শেষ সময়টার আমি কথা বলি, তো সেই সময় যে মুজিবুর রহমান এবং তার যে আওয়ামী লীগ যে বলিদান দিয়েছে সেটাকে অস্বীকার করার একটা প্রক্রিয়া। আপনি ভাবুন যে সেই সময় জামাত পশ্চিম পাকিস্তানে প্রত্যক্ষভাবে যোগাযোগ রেখেছিলেন, যাদেরকে বাংলাদেশে অত্যন্ত খারাপভাবে রাজাকার বলা হয়, সেই ইস্যুকে কেন্দ্র করে জায়গা থেকে দাঁড়িয়ে আজকের দিনে আবার কিন্তু সেই রং ট্র্যাকেই হাঁটা শুরু হয়েছে। বাংলাদেশ 75 সালে ট্র্যাকে চলে গেছিল, মাঝখানে কিছুটা ডেমোক্রেটাইজেশনের পথে আবার ফিরে এসেছিল, রাইট ট্র্যাকে এসেছিল, কিন্তু আজকে আবার একটার পর একটা ঘটনা এই বাংলাদেশকে কিন্তু আবার রং ট্র্যাকে নিয়ে যেতে বাধ্য করছে। আমি বলবো এটা শুধুমাত্র আন্তর্জাতিক পরিস্থিতি, এখানে আন্তর্জাতিক যে সম্পর্কে যদি আমি দৃষ্টিকোণ থেকে দেখি, তাহলে এখানে চায়না ফ্যাক্টর একটা বিশাল বড় ফ্যাক্টর। চায়না বাংলাদেশের যে চট্টগ্রাম, সেখানে যে চিটাগং যে পোর্ট, এই পোর্টকে, এই বন্দরকে দীর্ঘদিন ধরে তারা লিজ নিয়ে রেখেছিল, এখন ছেড়েছে, বাধ্য হয়েছে, কিন্তু তার যে প্রভাব, সেই প্রভাব ছিল এক। দুই হচ্ছে পাকিস্তানের সঙ্গে যোগাযোগ। এই বাংলাদেশকে এটা বুঝতে হবে যে মাঝখানে যে ভারতের যে 2000 মাইলের যে ল্যান্ড, এই ল্যান্ডকে অস্বীকার করার কোনো জায়গা নেই, কোনো উপায় নেই। সে 3 দিক ভারত বেষ্টিত। আর যেটা তিব্বত বলা হচ্ছে, সেখানেও কিন্তু চায়না কিন্তু এই যে ভারতের উত্তর পূর্বের যে রাজ্যগুলো রয়েছে, সেই রাজ্যগুলোর সঙ্গেও যদি যোগাযোগটা থাকে, তাহলে সেটাও কিন্তু চায়না যদি যোগাযোগ রাখতে চায়, সেটাও কিন্তু তিব্বত মারফতই হবে। সুতরাং এই জায়গাটা অস্বীকার করার কোনো জায়গা নেই যে একটা আন্তর্জাতিক ষড়যন্ত্র রয়েছে, যেখানে বাংলাদেশ কিন্তু ভুল পথে মানে কিছুটা ট্র্যাপ হয়ে গেছে। এই জায়গা থেকে তাদেরকে যদি না বেরিয়ে আসতে পারে, তাহলে আগামী দিনে এই যে বাংলাদেশ যে সুষ্ঠুভাবে গণতন্ত্রীকরণের যে প্রক্রিয়া অনেকবার হাঁটার চেষ্টা করেছে, সেই প্রক্রিয়া ব্যাহত হবে এবং আবার সেখানে মিলিটারি কুপ হতে পারে,
সেখানে নতুন করে নতুন সমস্যা আসতে পারে। মানে এখন আনডেমোক্রেটিক ফোর্স অনেক বেশি এবং এর প্রভাব কিন্তু বিভিন্নভাবে বিভিন্ন রাষ্ট্রের উপর পড়বে। চায়না অলরেডি ব্রহ্মপুত্র নদীর ওপর একটা ব্যারেজের কথা ঘোষণা করেছে। এ তো নানা রকম ভাবে এর প্রভাব কিন্তু ভারত এবং বাংলাদেশ উভয় রাষ্ট্রের উপরই পড়বে। বাংলাদেশকে এটা বুঝতে হবে যে তারা কিন্তু আপার ক্যাচমেন্টে নেই, তারা লোয়ার ক্যাচমেন্টই আছে। আপার ক্যাচমেন্টে যদি ব্যারেজ পড়ে এবং সেই ব্যারেজের যে ওয়াটার কেন্দ্রিক যে মানে ওয়াটার ডিপ্লোমেসি যেটাকে আমরা বলি, জল জল যে কূটনীতি, সেই কূটনীতি যদি চায়না যদি ব্যবহার করতে চায়, তাহলে তো সেটার ডাইরেক্ট প্রভাব শুধুমাত্র ভারতের উপর পড়বে না, বাংলাদেশের উপরও পড়বে। বাংলাদেশকে সেটা বুঝতে হবে। একদমই ঠিক। এই জায়গা থেকে আমি একটু ভারতের দিকে আসবো, মানে ভারতের ভাবনা চিন্তাগুলো কি হতে পারে। কারণ ভারত এখনো পর্যন্ত শুধু বার্তা পাঠিয়েছে যাতে ইউনূস সরকার, মোহাম্মদ ইউনূসের সরকার, যিনি একসময় শান্তির জন্য নোবেল পুরস্কার পেয়েছিলেন, তিনি অশান্তির একটা বাতাবরণ তাকে সামলাতে পারছেন না, এই দোষারোপটা তাকে নিতে হচ্ছে বারংবার। বিভিন্ন মহল থেকে সেই দোষারোপই আসছে। কিন্তু ভারত কিন্তু শুধুমাত্র শান্তির বার্তাই পাঠাচ্ছে, সুবিচারের বার্তা পাঠাচ্ছে, কিন্তু ভারত তেমনভাবে কোনো রকম কড়া পদক্ষেপ এখনো পর্যন্ত নেয়নি। ঠিক এই জায়গা থেকে আমি একটু ডক্টর কর্মকার একটা প্রশ্ন রাখবো, সেটা হচ্ছে যে ভারতের একদিকে পাকিস্তান, তারপর চীন, তারপর নেপাল, তারপর বাংলাদেশ। নেপালের সঙ্গে কিন্তু চীনের একটা সুসম্পর্ক গড়ে উঠছে, একটা বাণিজ্যিক আদান প্রদানেরও জায়গা তৈরি হচ্ছে। যদিও নেপাল যথেষ্ট ছোট দেশ, কিন্তু মাথায় রাখতে হবে যেটা, মানে আমরা মাথায় রাখছি যেটা, সেটা হচ্ছে নেপাল হচ্ছে একটি হিন্দু রাষ্ট্র। ঠিক সেই জায়গা থেকে এই যে চারটি দেশ, বিশেষত এই চারটি দেশ যদি এক মাঠে চলে আসে, এক সাথে চলে আসে, সেক্ষেত্রে ভারতের কি চিন্তা? না, শুধু চারটে দেশ কেন, আমি আরেকটু বাড়িয়ে আপনাকে বলছি। এদিকে মায়ানমার আছে, সেখানে কিন্তু এখন সুকি গভর্নমেন্ট নেই। এদিকে হচ্ছে যে মলদ্বীপের সঙ্গে সম্পর্ক রীতিমতো খারাপ হয়েছে বেশ বিগত 3-4 বছরে। আবার শ্রীলঙ্কার ইস্যু, আবার সেটা একটু হচ্ছে, ঠিকঠাক ভালো হচ্ছে মলদ্বীপের সঙ্গে সম্পর্কটা। হ্যাঁ হ্যাঁ, আমি একটা শুধু কথা বলবো এখানে, সেটা হচ্ছে চায়নার যে ডেপ ট্র্যাপ পলিসি, যেটাকে আমরা স্ট্রিং অফ পার্ল বলি, সেই স্ট্রিং অফ পার্লে চায়না তো চতুর্দিক থেকে একটা এনসার্কেলমেন্ট পলিসি করেছে এবং এই যে দেশগুলো নামগুলো আসছে প্রত্যেকটাতে চায়না ফ্যাক্টর রয়েছে। এবং এই ছোট ছোট দেশগুলো এরা যদি না বুঝতে পারে এটা, যে চায়নার একটাই শুধুমাত্র পলিসি, সেটা হচ্ছে টু এক্সপান্ড ইটস ইকোনমিক অ্যাক্টিভিটি বিয়ন্ড দেয়ার পলিটিক্যাল বর্ডার, এবং সেখানে এই সমস্ত দেশগুলোকে, যেগুলোকে আমরা বাফার রাষ্ট্র বলতে পারি, দেখুন আপনি নেপালের কথা বললেন, নেপাল ইজ জাস্ট ফর একটা বাফার রাষ্ট্র। সেই নেপাল এবং ভুটান, নেপাল মহাকালী নদী জল বন্টনকে কেন্দ্র করে ভারতের সঙ্গে ডিসপিউট আছে, কিন্তু সেটা এতটা ধৃষ্টতা যে সে ভারতের পতাকা, ভারতের যে মানচিত্র, সেখানটাকে অস্বীকার করে নিজেদের মতো করে মানচিত্র প্রকাশ করেছে। আপনি ভাবতে পারেন এর পিছনে যদি চায়নার যদি প্রত্যক্ষ মদত না থাকে তাহলে এটা হবে না। এখন ভারতের যে ফরেন পলিসি, সেই ফরেন পলিসি প্রথম থেকেই পঞ্চশীলের উপর দাঁড়িয়ে আছে, যার একটা বড় গুরুত্বপূর্ণ নীতি হচ্ছে যে শান্তিপূর্ণ সহাবস্থান। অ্যাট দ্য সেম টাইম ইন্ডিয়া আরেকটা ফরেন পলিসির আরেকটা বড় জায়গা হচ্ছে, সেটা হচ্ছে যে নেবারহুড ফার্স্ট। এবং ভারত নেবারহুড ফার্স্ট পলিসিকে কেন্দ্র করেই দক্ষিণ এশিয়ায় গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সহযোগিতা করেছে। আপনি একদম রাষ্ট্রকেন্দ্রিক প্রত্যেকটা রাষ্ট্র ধরে ধরে যদি আপনি কেস স্টাডি করেন তাহলে দেখবেন প্রতিটা রাষ্ট্রের গণতন্ত্রীকরণ প্রক্রিয়াতে ভারতের ইতিবাচক পদক্ষেপ রয়েছে। এটা বাংলাদেশ প্রতিষ্ঠা করা হোক, শ্রীলঙ্কাতে হচ্ছে যে তামিল সিংহলি সমস্যা মেটানোর জন্য হোক, বা নেপালে মাওবাদী সমস্যা মেটানোর জন্য হোক, প্রত্যেকটা আপনি উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম চারিদিক দিয়ে দেখুন। তো এখন এই প্রতিবেশী রাষ্ট্রগুলো যদি সুসম্পর্ক বজায় রাখে তাহলে আন্তঃরাষ্ট্র বাণিজ্য ভালো হবে। এই যে এই রাষ্ট্রগুলো, দক্ষিণ এশিয়ার 8টা রাষ্ট্র একসঙ্গে সার্ক তৈরি করেছিল, সাউথ এশিয়ান অ্যাসোসিয়েশন ফর রিজিওনাল কোঅপারেশন। এই সার্কের রাষ্ট্রগুলো নিজেদের মধ্যে অ্যারাউন্ড 4% বিজনেস করে। এখানে পলিটিক্যাল ইকোনমি ইন সাউথ এশিয়া যদি আমরা দেখি, অ্যারাউন্ড 3.5% থেকে 3.4% তারা ব্যবসা করে। সেখানে ইউরোপিয়ান ইউনিয়ন নিজেদের রাষ্ট্রগুলো, তাদের যে 27-28টা রাষ্ট্র রয়েছে ইউরোপিয়ান ইউনিয়নে, তারা নিজেদের মধ্যে 62% আন্তঃরাষ্ট্র বাণিজ্য করে। এটা বুঝতে হবে তাদের, যে এই রিজিওনাল ট্রেডকে যদি এরা না বাড়াতে পারে তাহলে এই দেশগুলো বরাবর, এই পোস্ট কলোনিয়াল নেশনগুলো, ইন্ডিয়া এবং এর নেবারিং যে কান্ট্রিগুলো রয়েছে, এরা বরাবর ডেভেলপিং নেশন, আন্ডার ডেভেলপড নেশন হিসেবেই থেকে যাবে। তাই এই সমস্ত ছোটখাটো এই সমস্যাগুলোকে যদি না মেটাতে পারে, বাইল্যাটারাল ইস্যুগুলোকে যদি না মেটাতে পারে, তাহলে সমস্যা আছে। মোহাম্মদ ইউনূসের সরকার, আমি যে কারণে প্রথমে শুরু করেছিলাম, এটা হচ্ছে আটার ফেলিওর। আটার ফেলিওর কেন? তার কারণ হচ্ছে অলরেডি বিএনপি এবং জামাত তাদেরকে বলেছে ইমিডিয়েট ভোটের পথে যেতে। তার মানে হচ্ছে তার একটা ডোমেস্টিক প্রেসার রয়েছে।
আওয়ামী লীগ নতুন করে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে। অলরেডি শেখ হাসিনাও বার্তা পাঠিয়েছেন এবং তারাও চেয়েছে, অ্যাসাইলাম পলিসি রয়েছে, ইত্যাদি ইত্যাদি রয়েছে। সেটা অনেক বড় ব্যাপার। অত সহজে ব্যাপারটা চারিদিকে দেখে এত সহজে ওটা সমাধান করা সম্ভব নয়। ঠিক। কিন্তু বিষয়টা হচ্ছে যে ইউনূস সরকারকে এটা বুঝতে হবে যে দক্ষিণ এশিয়াকে যদি অশান্ত করে তাহলে তার প্রভাব বাংলাদেশের ইকোনমির ওপর পড়বে এবং বাংলাদেশ মানে কোনো বড় বড় মানে বিশাল বড় একটা $1 ট্রিলিয়ন ইকোনমি নয়। এটা বুঝতে হবে যে সে 3 দিকে ভারত বেষ্টিত। তাকে বুঝতে হবে যে ভারত ছাড়া তার আন্তর্জাতিক মানে জলপথে হোক, স্থলপথে হোক, আকাশপথে হোক, তার আন্তর্জাতিক বাণিজ্য সমস্যায় পড়বে। আজকে ভাবুন তো, বাংলাদেশের যে বস্ত্র শিল্প, যেটার উপর তাদের টেক্সটাইল ব্যবসার উপর দাঁড়িয়ে আছে একটা দেশের ইকোনমি, সেই ইকোনমি আজকে কোন জায়গায় গিয়ে দাঁড়াচ্ছে, কি সমস্যায় হচ্ছে। এই যে পরিস্থিতি, এটা ইউনূস গভর্নমেন্ট শুধুমাত্র কিছুটা আবেগপ্রবণ হয়ে ওই 4 দিনে কলকাতা দখল করে নেওয়ার মতো কিছু মানে ফুলিশ কমেন্ট না করে তাদের উচিত রিয়ালিটিকে বোঝা এবং দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্যাল যে ইম্পর্টেন্স গ্লোবাল ইকোনমিতে, সেটাকে বোঝা এবং সেটাকে এগিয়ে নিয়ে যাওয়া। তা না হলে এই নিজেদের মধ্যে সমস্যা বাঁধিয়ে গ্লোবাল ইকোনমিতে যে গ্লোবাল নর্থ এবং গ্লোবাল সাউথ, এই গ্লোবাল সাউথ নিজেদের মধ্যে এই বাইল্যাটারাল ডিসপিউটের মধ্যেই আটকে থেকে যাবে। ইকোনমিক ডেভেলপমেন্টের যে রাইট যে পথ, যে ডেভেলপমেন্টের যে চ্যানেল, সেখানে চ্যানেলাইজড হতে পারবে। আমি এখানে আসবো এবার একটুখানি। রিজিয়নের অনেক আলোচনা হয়েছে, কিন্তু রিলিজিয়নের আলোচনাটাতে এবার আসবো আর কি, অর্থাৎ হিন্দুত্ব। এই হিন্দুত্বের যে মানে জিগির, সেই জিগিরটা বারংবার শোনা গিয়েছে। 2014 ভারতের যে সাধারণ নির্বাচন, সেই নির্বাচনের আগে পরে এবং এখনো পর্যন্ত সেই বিষয়গুলো নিয়ে বারংবার আলোচনা হয়েছে এবং সেই আলোচনা ভারতের বিভিন্ন মিডিয়াতে তো হয়েছে। আমরাও আলোচনা করেছি যে এই হিন্দু ধর্মটাকে এত বেশি করে সামনে নিয়ে আসা, হিন্দু ধর্ম এবং হিন্দুত্ব দুটোর মধ্যে আবার পার্থক্যও খুঁজে পেয়েছেন অনেকেই। কিন্তু বিষয়টা হচ্ছে যে হিন্দুরা সংখ্যালঘু বাংলাদেশে, আর সেই সংখ্যালঘুদের ওপর অত্যাচার যে হয়েছে সেটা ছবি প্রমাণ করে। বহু ভিডিও, বহু ছবি আমরা দেখতে পেয়েছি। খুব সম্প্রতি প্রান্ত তালুকদার বলে একজনকে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে মারধর করা হয়েছে পর্যন্ত। এরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটে যাচ্ছে এবং সেখানে মন্দির ধ্বংস করা থেকে, মন্দিরের মূর্তি ভেঙে দেওয়া থেকে, মানুষকে তাদেরকে খুন করা থেকে, হত্যা করা থেকে, ধর্ষণ করা থেকে নানান রকমের অত্যাচারের ছবি বারংবার আমাদের সামনে এসেছে। এবং যেটা নিয়ে নির্বাচনের আগে, হয়তো নির্বাচনী প্রক্রিয়াতেই, ডোনাল্ড ট্রাম্প, যিনি নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট, তিনিও পর্যন্ত তার বক্তব্য রেখেছেন। ব্রিটেনের পার্লামেন্টে পর্যন্ত এই নিয়ে আলোচনা হয়েছে। এই সমস্ত কিছু একটা বিদেশি চাপও রয়েছে, মানে বিদেশের চাপও রয়েছে। ভারতও বিদেশ, যদিও একেবারেই প্রতিবেশী রাষ্ট্র, কিন্তু তা সত্ত্বেও সেখান থেকেও চাপ আসছে। কিন্তু সেক্ষেত্রে হিন্দুদের এপারে চলে আসার কোনো জায়গা, অ্যাসাইলাম দেওয়ার কোনো জায়গা করতে পারে কিনা ভারত, কিংবা মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী যেমনটা বলেছিলেন যে শান্তি সেনা পাঠাতে পারে কিনা ইউনাইটেড নেশনস, সেরকম কোনো সম্ভাবনা থাকছে কি? দেখুন, এই সমস্যার সমাধান একমাত্র বাইল্যাটারাল ডায়ালগ এক্সচেঞ্জের মধ্য দিয়ে, যেটা ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর খুব পরিষ্কার ভাষায় বলেছেন। 1, 2 হচ্ছে এই যে ডিক্লাইন অফ সেকুলার ফেব্রিক, আপনি যে কথাটা বললেন যে ধর্মনিরপেক্ষতার যে ক্ষয়িষ্ণু যে অবস্থা বাংলাদেশে, এটা আজকে শুধুমাত্র এই পরিস্থিতিতে নয়, এটার চলছে দীর্ঘদিন ধরে। প্রথম যখন ওখানকার প্রস্তাবনা থেকে ধর্মনিরপেক্ষ শব্দটি সরিয়ে দিলেন জিয়াউর রহমান, দ্য সেকেন্ড রুলার, তিনি 1975 সালের পরেই ওখানে বিসমিল্লাহুর রহমান রহিম যে টার্মটা তিনি ইউজ করলেন, সেখানে এই জায়গা থেকেই প্রথম ওখানে ধর্মনিরপেক্ষ শব্দটি চলে গেল। তারপর থেকে একদম 1989 পর্যন্ত, মানে 71 থেকে 89 পর্যন্ত শুধুমাত্র ধর্মনিরপেক্ষতার যে ধারণা, সেটা শুধু ক্ষয়িষ্ণু হতে হতে কফিনের লাস্ট পেরেকটা পুতলো মোহাম্মদ এরশাদের সময়। এবং তারপর থেকে আপনি যদি আজকে চার্ট দেখেন, আমার কাছে ছিল তথ্য, সেটা হচ্ছে একদম 71-এ যে পরিমাণ ওখানে যে সংখ্যালঘু হিন্দু সম্প্রদায় ছিলেন, এবং আজকে 2022 সাল পর্যন্ত লাস্ট যে তথ্য এসেছে, সেটাতে একটা র্যাপিড ড্রাস্টিক ডিক্লাইন ঘটেছে। এই যে ডিক্লাইন ঘটেছে, এইটা এই ধর্মনিরপেক্ষতার জায়গায় আজকে এর মূল সুরটাকেই নষ্ট করে ফেলেছে। এই যে মোহাম্মদ ইউনূস, যিনি নোবেল লরিয়েট শান্তির জন্য, সেই ইউনূস সরকারকে এর দায়ভার নিতে হবে, তাকে এই দায়ভার নিয়ে এগিয়ে আসতে হবে। এটা একদিনে ওভারনাইট এই সমস্যা মেটানো যাবে না, কারণ এই ধর্মীয় যে মৌলবাদ,
যেটাকে আমরা রিলিজিয়াস ফান্ডামেন্টালিজম বলি, এই ফ্যানাটিজম ফান্ডামেন্টালিজম এই সমস্যা শুধুমাত্র বাংলাদেশে নয়, দক্ষিণ এশিয়ার বিভিন্ন দেশে এই সমস্যা কম বেশি রয়েছে। কিন্তু আজকের এই পরিস্থিতিতে আন্তর্জাতিক যে আপনি কথা বললেন প্রেসারের, সেই প্রেসার বরাবর রয়েছে, কিন্তু মানে একদম গ্রাসরুট লেভেল থেকে মানুষকে ধর্মীয় শিক্ষায়, মানে ধর্মীয় যে মূল্যবোধ এবং সহিষ্ণুতা, এই ধর্মীয় সহিষ্ণুতার শিক্ষায় শিক্ষিত করতে বাংলাদেশ ব্যর্থ হয়েছে। যে কারণে সংখ্যালঘু একজন এই যে চিন্ময় কৃষ্ণ দাস, তাকে গ্রেপ্তার হতে হয়, তার জন্য উকিল দাঁড়াতে পারে না, এমন জায়গায় এমনও হয়েছে মানে ফিজিক্যাল মারধর করে হাসপাতালে পর্যন্ত হয়েছে, একটা ঘটনা ঘটেছে। এটা আন্তর্জাতিক আদালতে থেকে শুরু করে ইউএন যে পিস কিপিং যে ইনিশিয়েটিভ, সেখানে পর্যন্ত এটা আলোচনা হওয়া উচিত এবং সেখান পর্যন্ত এটা যাওয়া উচিত, না হলে কিন্তু এই সমগ্র রিজিয়ন অশান্ত হবে এবং এই আশঙ্কাটা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। এবং এই অশান্তির ফলে, এই অশান্তির জেরে কি ভারতে অনুপ্রবেশের সমস্যাও বাড়তে পারে? অলরেডি বেড়েছে। এর আগে আমরা ইতিহাসে দেখেছি 1971 সালের বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় অনুপ্রবেশ, এবং তারপর থেকে কনস্ট্যান্ট ওয়েতে অনুপ্রবেশ। কিন্তু আসলে ইন্ডিয়ার যে অ্যাডমিনিস্ট্রেটিভ স্ট্রাকচার, এটা হচ্ছে ইনক্লুসিভ অ্যাডমিনিস্ট্রেটিভ, অ্যাকোমোডেটিভ এবং ইনক্লুসিভ। এই ইনক্লুশন এবং এই যে অ্যাকোমোডেশন, এটার জন্য আলটিমেটলি ভারতের জনসংখ্যা তো মানে সেটা জনবিস্ফোরণ হয়ে গেছে। কিন্তু এই সমস্যাকে ভারত সরকারের এখন মানে দিস ইজ দ্য হাই টাইম, দিস ইজ দ্য রাইট টাইম, যে এই সময় ভারত সরকারকে খুব স্ট্রিনজেন্ট একদম পলিসি নিতে হবে এই অনুপ্রবেশ আটকানোর জন্য। কারণ এই অনুপ্রবেশ যদি এইভাবে যদি চলতে থাকে, তাহলে কিন্তু ডেমোগ্রাফির উপর তো একটা ডাইরেক্ট প্রভাব পড়ে। ডেমোক্রেসি এবং ডেমোগ্রাফি এই দুটো তো ক্লোজলি রিলেটেড, যে কারণে এই জায়গাটা এখনই মানে দিস ইজ দ্য হাই টাইম, যে এখনই ভারত সরকারকে এটা নিয়ে খুবই স্ট্রিনজেন্ট পলিসি নিয়ে আসা দরকার, যে পলিসি আছে সেটাকে এক্সিকিউট করা দরকার। ঠিক, ভারতের বন্ধু ডোনাল্ড ট্রাম্প, অর্থাৎ ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে খুব ঘনিষ্ঠ সম্পর্ক ডোনাল্ড ট্রাম্পের। তিনি আগামী 20 তারিখে ওভাল অফিসে বসতে চলেছেন। কিন্তু বিষয়টা হচ্ছে এরকমটাই যে বাংলাদেশ বা মোহাম্মদ ইউনূসের সরকার, তারা চেয়েছিলেন যে কমলা হ্যারিসরা আসুন, কিন্তু সেরকমটা হয়নি, ডোনাল্ড ট্রাম্প এসেছেন। সেটা কি কিছুটা পরিস্থিতি বদলে দিতে পারে আন্তর্জাতিকভাবে? এটা শুধু বাংলাদেশ নয়, বাংলাদেশ এখন যাকে পরম মিত্র ভাবছে, সেই পাকিস্তানও একই কথা ভেবেছিল। তার কারণ হচ্ছে এটা ভাবতে হবে, আমরা তো ভেবেছিলাম যে বাংলাদেশ, পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ, যে অবিভক্ত বাংলা, যেখানে রেনেসাঁ হয়েছে, যেখানে নবজাগরণ হয়েছে, যেটা ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজা রামমোহন রায়, স্বামী বিবেকানন্দের ল্যান্ড, সেই জায়গায় আজকে পশ্চিম বাংলা যখন আলাদা, পূর্ব বাংলা এবং পশ্চিম বাংলা যখন আলাদা হচ্ছে, সেই পূর্ব বাংলার অংশে সেখানেও তো রেনেসাঁর একটা ইতিবাচক একটা প্রভাব থাকার কথা ছিল, কিন্তু সেটা সীমিত থেকে গেছে। সেটা একদম শুধুমাত্র শহর কেন্দ্রিক কিছু জায়গাতে সীমিত থেকে গেছে, তারা কিন্তু ওটা ছড়াতে পারে। এবার স্বাভাবিকভাবেই আজকে দেখুন, ডোনাল্ড ট্রাম্প আসছেন, তার একটা প্রভাব অবশ্যই পড়বে, ডোনাল্ড ট্রাম্পের বক্তব্যের একটা প্রভাব পড়বে, কিন্তু সেটা আলটিমেটলি সেখান থেকে কতটা সঠিক শিক্ষা নিয়ে বাংলাদেশ আবার রাইট চ্যানেলে আসবে, সেটা এখনো মানে বলার সময় হয়তো এখনই আসেনি। এর একটা কারণ চায়না একটা বড় ফ্যাক্টর, পাকিস্তান একটা বড় ফ্যাক্টর, এই সমগ্র এই যে জিওপলিটিক্স, এই দক্ষিণ এশিয়ার যে জিওপলিটিক্স, এই জিওপলিটিক্সটা অ্যাকচুয়ালি প্রভাবিত হবে, একদমই ঠিক, খুবই তীব্রভাবে মানে প্রভাবিত হবে। রাইট, আমাদের তাকিয়ে থাকতে হবে সেই দিকে, ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয় নতুন বছরে। অনেক ধন্যবাদ আজকে সময় দেওয়ার জন্য ডক্টর কর্মকার, আমাদের সঙ্গে থাকবার জন্য অনেক অনেক ধন্যবাদ। মুখোমুখি অনুষ্ঠানে আমাদের সঙ্গে ছিলেন আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অধ্যাপক ডক্টর অভিষেক কর্মকার, এবং এই মুহূর্তে জিওপলিটিক্যাল যে বিষয়টির কথা বলছিলেন, অর্থাৎ বিশ্ব কূটনীতি, এই মুহূর্তে গোটা বিশ্বের যে কূটনৈতিক পরিস্থিতি, সেই কূটনৈতিক পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, দক্ষিণ এশিয়ার কূটনীতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, এবং বাংলাদেশের পরিস্থিতি ঠিক কোন জায়গায় গিয়ে পৌঁছয়, বাংলাদেশের যারা এই মুহূর্তে বন্ধু হিসেবে নিজেদের ঘোষণা করছেন বা করছেন না, হয়তো লুকিয়ে লুকিয়ে বন্ধুত্বটি চালিয়ে যাচ্ছেন, তারা ভারতের সঙ্গে সম্পর্ক খারাপ করবেন কি? কারণ ভারতের একটু আগেই আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অভিষেক কর্মকার বলছিলেন যে ভারত বিশ্বের 5ম বৃহৎ অর্থনীতি এবং সেই সঙ্গে সঙ্গে 4র্থ বৃহৎ সামরিক শক্তি। সুতরাং সেই জায়গা থেকে তুরস্কের একটি সংস্থার থেকে ট্যাঙ্ক কেনা, যুদ্ধের ট্যাঙ্ক কেনা বা যুদ্ধাস্ত্র পাকিস্তানের কাছ থেকে নিয়ে আসা ঘুরপথে, জলপথে, ভারতের ভূমি ব্যবহার না করে, সেই সমস্ত বিষয়গুলো চলতে থাকবে। কিন্তু সেগুলো
কি খুব একটা দরকার আছে? বরঞ্চ দেশের বাসিন্দাদের একটু শান্তি দেওয়াটা বোধহয় এই মুহূর্তে দরকার। 2004 সালে নোবেল শান্তি পুরস্কার পাওয়া ডক্টর মোহাম্মদ ইউনূসের, সেটাই বলছে বিশ্বের অধিকাংশ মানুষ। আজকের মুখোমুখি এই পর্যন্তই। নমস্কার। Thank you.